এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই আসলে মানে প্রথম কথা, আমি ওসমান হাদির মৃত্যুকে এক ধরনের লস মনে করি, আনটাইমলি মনে করি, নিষ্ঠুর মনে করি, এবং তাকে গুলি করে পালিয়ে যে যারা যেতে পেরেছে ব্রড ডেলাইটে গুলি করে, সেইটাকে আমি তাকে ধরতে না পারার জন্য আমি আসলে সরকারকেও দায়ী করি। ব্রড ডেলাইটে গুলি করে একজন পালিয়ে যাবে, তাকে সরকার এখনো ধরতে পারে নাই, সে কোথায় পালিয়ে গেছে আমরা তা জানি না, এটার জন্য আমি সরকারকে দায়ী করি। আমি আসলে আপনার মন্তব্য শুনতে চাই মঞ্জু ভাই, এবং একই বিষয় আমি ডক্টর সায়ন্তকেও শুনতে চাই। জনাব খালিদ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আসলে তো ঠিক আপনার এই শোতে যখন ঢুকবো আমার শরীরটা ভালো না, গত কয়েকদিন থেকে যখনই ঢুকবো সেই মুহূর্তেই আমার কাছে খুবই অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোনে সেই দুঃসংবাদটা জানানো হলো। আপনি তো জানেন যে আমরা গত কয়েকদিন থেকে আমরা খুবই বেদনাহত ছিলাম, এবং আমরা এই যে সময় পার করেছি, মানে গত কয়েকটা দিন নানা স্তরের পর স্তর, ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার এভারকেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুর থেকে গত মানে কয়েকদিন থেকে আমরা ভাবছিলাম যে তাকে কোনোভাবে সেভ করার জন্য আরো কোনো বেটার মানে সেন্টারে নেওয়া যায় কিনা। মানে বিশ্বাস করেন, আমরা মানে চোখের সামনে দিয়ে এরকম একটা ঘটনা, যার উপরে ঝুঁকি ছিল, যাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে, সেটা সবাই জানে, সরকার জানে, রাষ্ট্র জানে, মিডিয়া জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, এই সবকিছুর সামনে তাকে গুলি করা হলো। এবং আপনি যেভাবে বললেন যে গুলি করার পরে খুনিরা পালিয়েও গেল এবং তাকে আমরা বাঁচাতে পারলাম না। এই দায় বাংলাদেশ অতীতে কখনো এরকম মানে কোনো মৃত্যু বা কোনো ঘটনা দেখেছে কিনা, মিলবে কিনা আমি জানি না, হয়তো দুই একটা মিলতে পারে, কিন্তু এই যে একটা ঝুঁকি, এবং নির্বাচন ঘোষণার পূর্ব পর্যন্ত আমরা জানি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশ 3 স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে যাবে, মানে ব্যাপক ধরনের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে। এটা কি মৃত্যুর উৎসব? এটা কি মানে আমাদের বুক ভেঙে যাওয়া? মঞ্জু ভাই, আমরা ইলেকশনটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো মঞ্জু ভাই, আমি ধরেন ডক্টর সায়ন্তকেও আমার একই জিজ্ঞাসা, বাংলাদেশের সড়কগুলো এখন, বিশেষ করে ঢাকা শহরের সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে। প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া, মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হইতে হইলেও তার 13-14 ঘন্টা সময় পাওয়া গেছে। বাংলাদেশে 9টা-10টা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে, মানে এটা কেমনে সম্ভব? এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন, সেই নিরাপত্তার ঝুঁকি এখন এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে, যার চেহারা মানে এটা মঞ্জু ভাই, আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি, কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আছে, মানুষজন আছে, আমাদেরকে মনে হয়েছে যে না, আমরা এরকম করে করলে এটা হবে না। এইটা কি প্রেসিডেন্স হইলো এবং সরকারের কি দেখাইলো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ তো অপরাধ করবে, কিন্তু ও যে পালায় গেল বলে আমরা শুনলাম, আমরা তো এই সরকারকে এটা কেমনে সম্ভব? দেখেন খালেদ ভাই, আমরা কিন্তু চরম অনিরাপদ অবস্থায় গত 10-12টা বছর কাটিয়েছি আমরা, হ্যাঁ। এবং লাস্ট যে সময়টা আমরা কাটিয়েছি, আমি যখন অনিরাপদ থাকি তখন কিন্তু আমি আমার একটা নিজস্ব ঝুঁকি ব্যবস্থা নেই। এবং সেই অনিরাপত্তা কি ছিল দেখেন, আমরা যখন আওয়ামী লীগ পিরিয়ডে অনিরাপদ ছিলাম, সে অনিরাপত্তা ছিল পুলিশ থেকে, সে অনিরাপত্তা ছিল যে আমাদেরকে কেউ তুলে নিয়ে চলে যাবে, আমাদের রাতের বেলায় গভীর রাত্রে এসে বাসা থেকে তুলে নিয়ে যাবে। বেসিক্যালি আমরা বেশি শঙ্কিত ছিলাম হচ্ছে পুলিশ মানে সরকারি বাহিনীর দ্বারা, এন্ড সেকেন্ডারি স্টেজে ছিল ছাত্রলীগের গুন্ডা পান্ডা বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা, এটা ছিল সেকেন্ডারি স্টেজ। এখনকার যে স্টেজটা আপনি দেখেন, একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। আচ্ছা, সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো। হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা গেল কারা হত্যা করেছে। এরপরে মোটরসাইকেল বদল, তারপরে একটার পর একটা জায়গা বদল। এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই, এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না।
মোটরসাইকেল সেটাই, বদল আমার করছে কথা নাকি কি হচ্ছে- করছে সেটা তো একটা পুলিশ বলবে। পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসা বললো যে 50 লাখ টাকা পুরস্কার দিব। মানে আশ্চর্য ঘটনা। না, মানে এই সিসি ক্যামেরায় ঘটনার দেখা যাচ্ছে পরে- একটা এই গুলি করে। ঘটনার পরে জি এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই, এটা ডিক্লেয়ার করা হোক, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো। খালেদ ভাই, আমরা কিন্তু মানে বাংলাদেশের মানুষটা এমনি জান হাতে নিয়েই চলে। ধরেন আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন? আমরা তো এবং কেউ সরকার তখন বলল যে আপনাদের যারা প্রার্থী আছেন আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে, আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন, আপনারা একজন আরেকজনকে গুলি করতে করতে থাকবেন। এই হচ্ছে সরকারের অবস্থা। সরকার বলল যে আপনাকে- সরকার নাই, আমি আপনার সাথে একমত। সরকার বলল যে সরকার নাই, এটা ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো কথা। সরকার বলুক যে সরকার নাই, সরকার বলুক ভালো যে কথা। আপনাদের যার যার নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন। আমরা তো ভাই, আমরা তো সরকারের কাছে এই যে আজকে 4-5 দিন গেল সবাই বলছে আমাদেরকে মেসেজ করে যে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ। আমরা তো জানি সেটা। আরে ভাই, এই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন? আপনি এটা প্রত্যাহার করেন ভাই। আপনি বলেন যে ভাই এরকম সিচুয়েশনে আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই। আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব। আমি কাউকে ব্লেম করব না। আমি আজকে এত ব্যথিত, আজকে হৃদয়টা এত ভগ্ন, আমি এখানে ক্ষোভও প্রকাশ করার আমি মানে এবং আমার কাছে যেটা আরো আপত্তিকর সেটা হচ্ছে যে হাদিকে গুলি করে ও যখন মানে কি বলে এটাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে, তো আর 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি। আরে ওসমান হাদি তো বিপ্লবী, ও তো সবার এগেস্টে বলছে, এনসিপির এগেস্টে আরো কড়া কথা বলছে। ও হচ্ছে জামাতের এগেস্টে বলছে, ও এনসিপির এগেস্টে বলছে, ও বিএনপির এগেস্টে বলছে, ও বাংলাদেশের সরকারের এগেস্টে বলছে, ও বাংলাদেশের যারা বাম ডান সাংবাদিক আমার এগেস্টে বলছে, ও সবার এগেস্টেই বলছে। তো দোষারোপের রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার? প্রথম প্রতিক্রিয়া হইলো এটা অমুক করছে, সেটা তমুক করছে। এগুলি কি এই জিনিসগুলো? এইটা তো আমি সবসময় বলি যে ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিল, আমাদের জন্য কি লেসন, আমরা আসলে এখান থেকে কি শিখলাম, এটা কেউ আমরা করি না। আমরা দোষারোপের রাজনীতি করি। আমরা এখন ধরেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে আমি বলছি, কারণ আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি, লড়াই করেই থাকবো। ভাই মানুষ এই যে সমুদ্রের পাশে যারা ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে, ওরা ওটা প্রস্তুতি নিয়ে থাকে না। আমাদেরকে এত আশ্বাস দেওয়ার তো দরকার নাই। আমাদেরকে এত উৎসব মুখর রাজনীতি, উৎসব মুখর নির্বাচন, খুব 4 স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওয়াস্তে আমি সরকারের কাছে অনুরোধ করবো, এগুলো এই বাগাড়ম্বর বাদ দেন। আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই, আমাদের আর্মির কোনো মোরাল নাই, ভেঙে গেছে। এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন। এখন দেখেন, একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি। বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার শোতে পর্যন্ত বলেছি, একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। শেখ হাসিনা একটা অপ্রতিষ্ঠিত মহিলা, উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে নাগরিককে মারতে? এটা কি যুদ্ধ? এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে? যিনি এই জায়গায় ফেলেছেন উনি তো আরো জঘন্য কাজ করবেন। ওনাকে তো আমরা বলার চেষ্টা করেছি, যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই, শেখ হাসিনাকে আপনারা সামলায়া আপনারা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে ঢুকেন। এই যে আপনারা একটা হাদিকে মারলেন না, আপনারা আর একটা চিরস্থায়ী, আপনি এরকম 1000টা হাদিকে মারলে, বাংলাদেশ তো 18 কোটি মানুষের দেশ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা কি ভাই পারছে আমাদের স্বাধীনতার আশা দমাইতে পারছে? এরশাদ পারছে? কেউ তো পারে নাই। তো এই জিনিসগুলো আর কত টেস্ট করবেন আপনারা? এই যে ওসমান হাদিকে মারছেন, আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মধ্যে উৎপাদিত হবে। এবং এই ঘৃণার রাজনীতি তো নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে। এটা তো শেষ হবে না। এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান, এবং এটা দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাবে, এটা তো যাবে না কখনো। এবং এই ভুলটা জি না মুজিব ভাই, আপনি শেষ করলে আমি আবার মানে আপনি যেখান থেকে শুরু করেছেন সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আপাতত আপনি যদি সরকারের জায়গা থেকে বা আপনি শেষ করেন মুজিব ভাই, আমার আসলে আপনাকে মানে আমি বলছি, এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই। যে বলেন একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে, এতগুলো ঘটনা ঘটেছে একটার পর একটা।
গতকালকে একটা আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের একজন নারী কর্মী, এনসিপির একজন নারী কর্মী মারা গেছেন, বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে। শি ওয়াজ অলসো মানে রিস্ক, সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের এই জায়গাটায় একদম আত্মোপলব্ধি করে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত, মানুষের প্রতি সম্মান দেখিয়ে। মজিব ভাই, এটা নিয়ে আপনি একটু বলবেন, আপনি যেহেতু সরকারের ভিতরে খোঁজ খবর রাখেন, সরকার আপনার সাথে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলে, অনেকে এই কথাও বলেন যে আপনি আসলে সরকার যেভাবে পরিচালিত হয় সেই পরিচালন প্রক্রিয়ার মধ্যেও থাকেন। আমি এটা সেকেন্ড প্রশ্ন আমি একটু ডক্টর শান্তকে শুনে আসি। সেটা হচ্ছে কি, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন বিশেষ সহকারী আছেন, আইজি আছেন, তারাও কি মানে মানে এটা কি একটা অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি কুকস ইন দ্য কিচেন কিনা, সেইটাও আপনি আমাদের যদি একটু বলেন। আমরা একটু ডক্টর সায়ন্তকে শুনে আসি। ডক্টর সায়ন্ত, আমার আসলে কোনো কিছু প্রশ্ন করার নাই, আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে, পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি, নিরাপত্তার অভাব এগুলি আমরা দেখছি, কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় আজকে এটার গত শুক্রবার বাংলাদেশ সময় 2টার এদিক ওদিক এই ঘটনা ঘটছে, তারপরে আজকে এটা বৃহস্পতিবার বাংলাদেশ সময় এখন রাত 10:13 বাজে, মানে 10:13 বাজে, রাইট? তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না, মানে ওর বাবা মাকে ধরবে, অমুকের এইটাকে ধরবে, তমুকের এটা, কিন্তু একে দোষ দিবে, তাকে দোষ দিবে, এটা কিরকমের মধ্যে পড়লাম? শান্ত ভাই, আপনি যদি আমাদের একটু বলেন। আপনার প্রথমেই আমি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। এবং যারা এইভাবে কাউকে হত্যা করে, কোনো বিপ্লবীকে হত্যা করে, তারা মনে করে যে বিপ্লবকে তারা থামাতে পারছে, কিন্তু মঞ্জু ভাই আগেও বলেছেন 71-এ পারেনি, 90-এ পারেনি, 24-এ পারেনি, এখন কতজন বিপ্লবী, কতজন হাদিকে তারা মারবে? মেরে প্রতিটা বিপ্লবীর মৃত্যু এক একটা নতুন স্ফুলিঙ্গ তৈরি করে বিপ্লবের মাঠে। সুতরাং এই মৃত্যু হাদি শহীদি মর্যাদা পেয়েছে এবং আমাদের বিপ্লবের কোনো ক্ষতি হবে না, বরং বিপ্লব আরো বেগবান হবে। হাদির যেই চাওয়া ছিল বাংলাদেশ পন্থী অবস্থান নেয়া, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া, জনকল্যাণের পক্ষে অবস্থান নেওয়া, এবং ওর সবকিছু, ওর বলার ধরনটা একটু অন্যরকম ছিল। আমি সবসময় বলতাম একটু খ্যাপাটে ছেলে, কিন্তু তার বুকে এবং মুখে অভিন্ন সুর ছিল। আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের মতো তরুণ থেকে বর্ষিয়ান পলিটিশিয়ান বেশিরভাগের যেরকম বুকে এবং মুখে কৌশলের রাজনীতি, হাদি সেই কৌশলের আশ্রয় নেয়নি। বুকে যা বিশ্বাস করত, মুখে তাই বলতো, তাই করত। সেই ছেলেটাকে এইভাবে মারার পরে সে খুনিদের ধরা গেল না এতদিনে, এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে। এবং আমি সাধারণ অর্থে, আমি খুব সাধারণ চিন্তার মানুষ, সাধারণ চিন্তায় যেটুকু বুঝি, সরকারের পরিচালনা, বাহিনীর পরিচালনা অত খুব ভালো বুঝি না আমি, কিন্তু এটুকু বুঝি যে কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না।